হাসিনা মূলত আজিজ আহমেদ এবং তার ফ্যামিলিকে রিওয়ার্ড দিয়েছে 2018 এর তার ইলেকশনের মানে তথাকথিত ইলেকশনে ক্ষমতা আসার কারণে। অর্থাৎ আজিজ আহমদ and his family were rewarded because of the fake election conducted by আজিজ আহমেদ। আজকে আমেরিকা সেখানে আঘাত করেছে। অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যানের শেখ হাসিনার প্রধান ব্যক্তি এবং তার ফ্যামিলির উপর আঘাত এনেছে। আল জাজিরার রিপোর্ট অনুযায়ী অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যানের মেইন প্রধান ম্যান কিন্তু ম্যান কিন্তু আজিজ আহমেদ। সেখানে কিন্তু প্রাইম মিনিস্টার্স ম্যানের দেখানো হয়েছে আজিজ আহমেদ ইজ দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান। বলেছে ইন কনক্লুশন, বাংলাদেশের জনগণের এই চয়েসটি নেই, এই সুযোগটি নেই যে তারা গণতান্ত্রিকভাবে তারা তাদের দেশের নেতা নির্বাচন করবে অথবা তাদের সরকার পরিবর্তন করবে। অর্থাৎ আমেরিকা তাদের অবস্থানটি স্পষ্ট করে বলেছে যে there is no democracy in Bangladesh, it is not a democratic government. অনেকেই মনে করছে না, শুধু সরকার তো খুব করে বলার চেষ্টা করেছে এবং সরকারি মিডিয়া বলার চেষ্টা করেছে, সরকারের দ্বিতীয় প্রধান ব্যক্তি নির্বাচনের পূর্বেও বলেছে, পরেও বলেছে। এই মানে সম্প্রতি মিস্টার লুর বাংলাদেশের ভিজিটের পরেও সালমান এফ রহমানরা কথা বলেছে, ওনাদের পররাষ্ট্রমন্ত্রী কথা বলেছে, ওনাদের অন্যান্য মন্ত্রী আর নেতারা কথা বলেছে। শেখ হাসিনা কাইন্ড অফ উনি বলেছেন যে আমরা সকল বাধা অতিক্রম করে আমরা এখন সেলিব্রেট করতে হবে যে আমরা বাধা অতিক্রম করতে পারি। সুতরাং তারা মনে করছিলেন সকল কিছুই ঠিক হয়ে গিয়েছে। দেখুন, আমি বিভিন্ন প্রোগ্রামে বলেছি যে আমেরিকানরা যখন কোনো সিদ্ধান্ত নেয় তারা সেই পলিসি থেকে পিছু হটে না, বাট তাদের পলিসির মাঝে রিভিশন হয়, তারা তাদের কৌশলের মাঝে কিছু পরিবর্তন পরিমার্জন নিয়ে আসেন। বাংলাদেশের র্যাবের নিষেধাজ্ঞার ব্যাপারে সরকার কিন্তু অনেক চেষ্টা করেছে, সরকার লবি করেছে আমেরিকাতে র্যাবের নিষেধাজ্ঞা তুলে ফেলার জন্য। এইবারও যখন সালমান এফ রহমানের সাথে মিটিং হয় মিস্টার লুয়ের, তখন সালমান এফ রহমান মিডিয়াতে কিন্তু ভুল তথ্য উনি উপস্থাপন করেছেন যে নিষেধাজ্ঞা তুলে ফেলা হবে এবং আমেরিকান সরকার সমর্থন করবে। কেন আমি ভুল বলছি, এর দুদিন পরেই কিন্তু স্টেট ডিপার্টমেন্ট থেকে আনুষ্ঠানিকভাবে বলা হলো তাদের মুখপাত্র যে না, এই কথাটি ভুল, আমরা র্যাবের উপর নিষেধাজ্ঞা তুলে নিচ্ছি না। অথচ সালমান এফ রহমান দাবি করলেন নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। অন্যান্য মন্ত্রীরা বললেন এখন কোনো নিষেধাজ্ঞা নাই, ওনারা দায়িত্বশীল মন্ত্রী, ওনারা বলছেন যদিও তারা জনগণের দ্বারা নির্বাচিত, আমাকে এটা বলতেই হবে, জনগণের দ্বারা পার্টিসিপেটরি ইলেকশনে তারা ক্ষমতায় নেই, সুতরাং তারা ক্ষমতা আরোহণ করে আছে। তারা এই দাবিটি করছেন যে আমেরিকানদের এখন কোনো ভিসা নিষেধাজ্ঞা নেই। তো এই কথাগুলো কিন্তু একেবারে সর্বৈব মিথ্যা। র্যাবের উপর নিষেধাজ্ঞা সম্পূর্ণ কার্যকর এবং আমেরিকান স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে সরকারের বিভ্রান্তিমূলক বক্তব্যের পরে যে না, এই নিষেধাজ্ঞা ওনারা তুলে নিচ্ছেন না, এটির একটি উদ্দেশ্য লক্ষ্য রয়েছে এবং একটি বিশেষ কারণেই ওনারা এটি দিয়েছেন। এখন আসুন, আপনারা জানেন যে আজিজ আহমেদ কে, আজিজ আহমেদকে দেওয়া এটা কি বার্তা বহন করে। আল জাজিরার রিপোর্ট অনুযায়ী অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যানের মেইন প্রধান ম্যান কিন্তু ম্যান কিন্তু আজিজ আহমেদ। সেখানে কিন্তু প্রাইম মিনিস্টার্স ম্যানের দেখানো হয়েছে আজিজ আহমেদ ইজ দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান এবং দ্য পিপল অ্যারাউন্ড আজিজ আহমেদ, অর্থাৎ আজিজ আহমেদ, তার ফ্যামিলি এবং তার গং, তারাই হচ্ছে অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান। এবং কি করলেন আজকে আমেরিকান স্টেট ডিপার্টমেন্ট, আজকে শেখ হাসিনার প্রধান ব্যক্তিকে, যেই আজিজ আহমেদ বাংলাদেশে এই রিপোর্টটাতে কিন্তু বলা হচ্ছে গণতন্ত্র এবং সুশাসনের জন্য তারা এই পদক্ষেপটি নিয়েছে। যে কথাটি বললাম যে আজিজ আহমেদ কিন্তু শেখ হাসিনার যে এর আগের বার যে ক্ষমতা আসলো, দুর্নীতির কথা তো বলা হয়েছে এখানে, তো আসলে অনেকগুলো ব্যাখ্যা তুলে ধরা হয়েছে, গণতন্ত্র, অপনীতি, গণতন্ত্র, আইনি শাসন,
এবং ঘুষ আজিজের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ এনেছে। তারপরে ইয়েস, ব্যক্তিগত স্বার্থ বিনিময়ে সরকারি নিয়োগের ব্যবস্থা। যাই জি হোক। জি আরো অনেকগুলো কারণ ওরা জি জি মানে উল্লেখ মেইনলি করেছে। আমরা যদি মোটা দাগে বলি, হুম, গণতন্ত্র এবং আইনের শাসন ব্যাহতকরণ এবং গণতান্ত্রিক ইনস্টিটিউশন গুলোকে দুর্বল করে ফেলা ধ্বংস করে দেওয়া। কারণে। আচ্ছা, এখন আসেন, এই আজিজ আহমেদ কিন্তু শেখ হাসিনাকে ক্ষমতা আনার পেছনে অন্যতম বড় ভূমিকা পালন করেছে 2018 এর একটি ফেক ইলেকশনে, যে ইলেকশনে বিএনপি কে 5টি সিট দেওয়া হলো। এই যে মানে মহা দুর্নীতির ইলেকশনটি, সেই তথাকথিত ইলেকশনটি বলতে গেলে মূল ক্রিয়ানক হচ্ছেন জেনারেল আজিজ। এইটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে কিন্তু এটা ওয়াইডলি অ্যাকসেপ্টেড যে যদি আজিজ আহমেদ সেনাপ্রধান না থাকতেন তাহলে 2018 যে ইলেকশন হলো সেই ইলেকশনটিতে শেখ হাসিনা এইভাবে পার পেয়ে যেতে পারতেন না। আজিজ আহমেদ তার সকল শক্তি ব্যবহার করে শেখ হাসিনাকে ক্ষমতা থাকতে মানে ক্ষমতা আসতে ব্যবস্থা করেছে। এবং এরপরে যে জিনিসটা হচ্ছে, ইন্টারন্যাশনাল রিপোর্ট গুলোতে বলা হচ্ছে শেখ হাসিনা এবং আল জাজিরার যদি ডকুমেন্টারি দেখেন, শেখ হাসিনা মূলত আজিজ আহমেদ এবং তার ফ্যামিলিকে রিওয়ার্ড দিয়েছে 2018 এর তার ইলেকশনের মানে তথাকথিত ইলেকশনে ক্ষমতা আসার কারণে। অর্থাৎ আজিজ আহমেদ and his family were rewarded because of the fake election conducted by আজিজ আহমেদ। আজকে আমেরিকা সেখানে আঘাত করেছে। অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যানের শেখ হাসিনার প্রধান ব্যক্তি এবং তার ফ্যামিলির উপর আঘাত এনেছে। এবং দিস ইজ এন ইন্ডিকেশন, এইটা আমার অবজারভেশন, আমি জানি না ডক্টর কলিমুল্লাহর ইন্ডিকেশন মানে কি মানে নির্দেশনা করছে ভবিষ্যতে কি হতে পারে, মানে এটা দিয়ে শুরু কিনা? ইয়েস, অফকোর্স ইট ইজ স্টার্টিং। তারা শুরু করলো, অর্থাৎ শেখ হাসিনার অন্যতম প্রধান ম্যানকে ওনারা মানে আঘাত করলেন। যে শুধু কেমন আঘাত, এটি কিন্তু সাধারণ ভিসা নিষেধাজ্ঞা নয়। আমি আবারও বলছি, যদি আজিজ আহমেদ এবং তার ফ্যামিলির যদি আমেরিকাতে স্থাবর অস্থাবর কোনো সম্পত্তি থাকে, সকল কিছু বাজেয়াপ্ত হবে। It is not normally a visa restriction. It will amount to confiscation of all assets of Aziz Ahmed and his immediate family members. সুতরাং এবং এটি শুধু এখানেই থেমে থাকবে না, it will end up in the justice system in America. এখন যে জিনিসটা ঘটবে, যে ধরুন আজকে আজিজ আহমেদকে দিয়ে ওনারা শুরু করেছেন, আরো অন্যান্য আজিজ মানে বড় অনেকগুলো আজিজ আহমেদ কিন্তু রয়েছে অন দ্য পাইপলাইন। তাদেরকে কিন্তু ওনারা, কারণ গণতন্ত্র এবং আইনের শাসন ধ্বংস করার জন্য শুধুমাত্র কিন্তু আজিজ আহমেদ একমাত্র ব্যক্তি দায়ী নয়। আজকে আমেরিকাতে মানে প্রধান হতে পারে কিন্তু একমাত্র ব্যক্তি নয়, আরো অন্যান্য সকল আজিজ আহমেদরা কিন্তু রয়েছে। উনি একাই কিন্তু করাপশন করেন নাই, একাই কিন্তু করাপশনের বেনিফিশিয়ারি হন নাই। আর গণতন্ত্র এবং আইনের শাসন ধ্বংসের পেছনে আরো অনেকগুলা ব্যক্তি কিন্তু জড়িত। সুতরাং আমেরিকানরা একটি মেসেজ দিল যে আমরা পিছনে হটি নাই। বাংলাদেশের জনগণের প্রতি, আইনের শাসনের প্রতি এবং একটি করাপশনলেস কান্ট্রির প্রতি আমাদের যে কমিটমেন্ট ছিল, আমরা সেই কমিটমেন্টে রয়ে গিয়েছি। দেখুন আমেরিকার ইন্টিগ্রিটির কথা আপনারা জানেন, আমি কিন্তু এই কথাটি বারবার বলেছি যে তারা কৌশল চেঞ্জ করতে পারে, তারা কৌশলের মাঝে পরিবর্তন পরিমার্জন আনতে পারেন, কিন্তু তাদের একটি পার্মানেন্ট মানে পলিসি রয়েছে বা পার্মানেন্ট নীতি রয়েছে। তাহলে সরকার যে মেসেজ দিয়েছিল যে ভারতকে ম্যানেজ করেছে, ভারত যুক্তরাষ্ট্রকে ম্যানেজ করেছে, এটা কি আস্তে আস্তে ভুল প্রমাণিত হচ্ছে কিনা? অবশ্যই ভুল প্রমাণিত হলো, অবশ্যই ভুল প্রমাণিত হলো। আমি আপনাকে 3টি কারণ বলি, এখানে ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ আছেন, বিদগ্ধজন, উনি ফার্দার অ্যাড করবেন। নির্বাচনের পূর্বে আমেরিকানরা যে কথাগুলো বলেছিল, নির্বাচনের ইমিডিয়েট পরের দিন উইদিন 24 আওয়ার্স, লেস দেন 24 আওয়ার্স, আমেরিকানরা কিন্তু এই নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে। ওনারা বলেছে এটি কোনো ডেমোক্রেটিক ইলেকশন হয় নাই, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন এটি হয়নি। এবং তারা সেখানে কমিটমেন্ট দিয়েছিল তারা বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক আন্দোলনকামী জনগণের সাথে তারা থাকবে।
এটা গেল একটা। সেকেন্ড হচ্ছে, যখন নির্বাচনের পরে আবার সরকারের লোকজন দাবি করলো যে আমেরিকা চেঞ্জ হয়ে গেছে, বাইডেনের যে একটি গতানুগতিক লেটার বাংলাদেশ সরকারকে দিয়েছিলেন যে আমরা নির্বাচনের পরে যে আমরা বাংলাদেশ সরকারের সাথে কাজ করতে চাই, সেখানে এরপরে কিন্তু আপনার প্রোগ্রামে এবং আরো বিভিন্ন প্রোগ্রাম আমি বলেছিলাম যে না, বাইডেন কিন্তু এই সরকারকে এন্ডোর্স করে নাই। এন্ডোর্সমেন্ট ইজ অ্যানাদার থিং। কংগ্রেচুলেট নামে কোনো শব্দ কিন্তু সেখানে ছিল না, এন্ডোর্সমেন্ট নামে আনুষ্ঠানিক কোনো শব্দ কিন্তু সেখানে ছিল না। সেটি ছিল একটি মানে ডে টু ডে বিজনেস করা, একটি রাষ্ট্রের সাথে আরেকটি রাষ্ট্রের যে ডে টু ডে বিজনেস করতে হয়, এই ডে টু ডে বিজনেসের অংশ হিসেবে কিন্তু বাইডেন এই লেটারটি দিয়েছিলেন। সেখানে কিন্তু একটা কংগ্রেচুলেটরি লেটার মানে শব্দ নাই। আমাদের ব্রিটেন, আমরা যেই ব্রিটেনে থাকি, সেই ব্রিটেনে কিন্তু কংগ্রেচুলেশন শব্দটি লেখে নাই। তাহলে কি হলো যে পাশ্চাত্য বিশ্বে আমেরিকা এবং ব্রিটেন এই সরকারকে কিন্তু কংগ্রেচুলেট করে নাই, অর্থাৎ তাদেরকে তারা মানে গণতান্ত্রিক শক্তি হিসেবে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেনি। তাদের সাথে ডে টু ডে বিজনেস অ্যাফেয়ার্স ওনারা কন্টিনিউ করছে। এরপরে কি হলো, মানে রাষ্ট্রের সাথে বিজনেস করছে, বাট সরকারকে তারা মানে একটি গণতান্ত্রিক সরকার হিসাবে গ্রহণ করছে না। আচ্ছা, এই ঘটনার পরে সরকার এবং মিডিয়া বলা বলি করলো, লাফালাফি করলো, বাইডেন আমাদেরকে মেনে নিয়েছে, ভারতের কারণে তারা পলিসি চেঞ্জ করছে। এরপরে কিন্তু ম্যাথিউ মিলার বক্তব্য দিলেন, যখন সাংবাদিককে জিজ্ঞাসা করলেন আপনারা কি বাংলাদেশের ব্যাপারে সিদ্ধান্ত চেঞ্জ করে ফেলেছেন, আপনারা কি ভারতের দ্বারা প্রভাবিত হয়েছেন? আনুষ্ঠানিকভাবে আপনার স্টেট ডিপার্টমেন্টের বক্তব্য গেলে দেখতে পারবেন, ওনারা স্পষ্ট বলেছে না, আমাদের বাংলাদেশের নির্বাচনের ব্যাপারে আমাদের যে অবস্থান ছিল আমরা সেই অবস্থানে আছি। আমরা বাংলাদেশের গণতান্ত্রিক জনগণের পক্ষে আছি, আমরা আইনি শাসনের পক্ষে আছি, এবং আমরা ইলেকশনের পরে যে বক্তব্য দিয়েছিলাম আমাদের সেই অবস্থানকে পুনর্ব্যক্ত করছি। এটা গেল সেকেন্ড। থার্ড হচ্ছে, গত কয়েকদিন পরে, গত কয়েক সপ্তাহ পূর্বে মানে বাংলাদেশের ব্যাপারে যে অ্যানুয়াল রিপোর্টটি পাবলিশ করলো, বাংলাদেশের মানবাধিকারের প্রতি রিপোর্ট হিসাবে আমেরিকা স্টেট ডিপার্টমেন্ট প্রতি বছর যে রিপোর্টটি প্রকাশ করে, সেই রিপোর্টে কি হলো, সেই রিপোর্টে বিএনপি জামাতের নেতাদেরকে নির্বাচনের আগে গণহারে অ্যারেস্ট করা হয়েছে, এবং এই কারণে বাংলাদেশে একটি গণতান্ত্রিক মানে ইলেকশনের জন্য পরিবেশ ছিল না, এই কথাটি স্পষ্টভাবে তারা বলেছে। এবং সেই রিপোর্টে মোটা দাগে তারা বলেছে যে জামাতকে রাজনৈতিক মানে কোনো স্পেস দেওয়া হচ্ছে না, জামাতকে কোনো গণতান্ত্রিক অধিকার দেওয়া হচ্ছে না, সেখানে তারা বলেছে। এরপরে বলা হচ্ছে যে বিএনপির এবং জামাতের অধিকাংশ নেতাদেরকে অ্যারেস্টের মধ্য দিয়ে তারা গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করেছে, এবং তারা বলেছে ইন কনক্লুশন, বাংলাদেশের জনগণের এই চয়েসটি নেই, এই সুযোগটি নেই যে তারা গণতান্ত্রিকভাবে তারা তাদের দেশের নেতা নির্বাচন করবে অথবা তাদের সরকার পরিবর্তন করবে। অর্থাৎ আমেরিকা তাদের অবস্থানটি স্পষ্ট করে বলেছে যে there is no democracy in Bangladesh, it is not a democratic government. এরপরে এসে আমি তিনটি উদাহরণ দিলাম আপনাকে। চতুর্থ, এইবার যখন লু বাংলাদেশে গেলেন, যাওয়ার পরে সালমান এফ রহমান, সাবের হোসেন চৌধুরী পররাষ্ট্রমন্ত্রী ওনাদের সাথে মিটিং করলেন, কিন্তু ওনারা কি মানে ভুল বক্তব্য দিলেন মিডিয়াতে যে না আমাদের সব কিছু ঠিক হয়ে গেছে, র্যাবের উপর নিষেধাজ্ঞা তুলে ফেলবেন। আর মিস্টার লু যে কথাটি বললেন একটি ডিপ্লোম্যাটিক কথা বললেন যে আমরা অনেক চেষ্টা করেছি বাংলাদেশে একটি গণতান্ত্রিক ইলেকশনের জন্য, আমরা এখন সামনে এগিয়ে যেতে চাই, পিছনে নয়। উনি কথাটি বলতেন, কিন্তু উনি কিন্তু বলেন নাই যে বাংলাদেশের ব্যাপারে আমেরিকার পলিসি কোনো চেঞ্জ হয়ে গিয়েছে না, উনি কিন্তু এই কথাটি বলেন নাই। সরকারের লোকজন শেখ হাসিনা পর্যন্ত বললেন যে আমাদের এখন সেলিব্রেট করার সময় এসেছে, যে আমরা সকল বাধা অতিক্রম করতে পারি, আনন্দে উৎফুল্ল হয়ে গেলেন। আমার কাছে যতটুকু ইনফরমেশন রয়েছে, মিস্টার লু যখন বাংলাদেশে গিয়েছেন, যে উনি বাংলাদেশের এই সরকারের কোনো কর্তা ব্যক্তিকে কিন্তু জানিয়ে এসেছিলেন। আমার কাছে একটি ইনফরমেশন রয়েছে যে ওনারা একটি নিষেধাজ্ঞা দিতে যাচ্ছেন, অর্থাৎ এই যে নিষেধাজ্ঞাটি আনুষ্ঠানিকভাবে গতকাল আসলো,
মানে 10 ঘন্টা সেটা আগে থেকেই ইনফর্ম করা ছিল সরকারকে, সরকারকে জানিয়ে এসেছে। এবং আপনারা খেয়াল করবেন যে ওবায়দুল কাদের যখন তাহলে সরকার কেন এই যে কয়েকদিন আগেই কেন এভাবে ওই যে ডোনাল্ড স্লু এর পরে কেন এভাবে বিভ্রান্ত করলো মানুষ? ওনারা সবাই এভাবে বিভ্রান্তমূলক কথা বলে। আপনি যদি ওবায়দুল কাদেরের বক্তব্য দেখেন ওনাদের কন্ট্রাডিক্টরি অবস্থান। ওবায়দুল কাদের কিন্তু বলছে আমরা নিষেধাজ্ঞাকে কোনো পাত্তা দেই না। তো যখন উনি কিন্তু বলেছেন, তাহলে ভিসা নীতি নিষেধাজ্ঞাকে উনি তোয়াক্কা করেন না, তোয়াক্কা দেন না, লুকে ওনারা ডেকে আনছেন না। মানে ওনারা জানতেন যে আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে একটি মেসেজ ওনাদের কাছে আসতেছে, এবং বিএনপির কথাও উল্লেখ করেছে যে বিএনপি মনে করতেছে লু আসছে নিষেধাজ্ঞা দেওয়ার জন্য, এটাও উনি বলেছেন। হ্যাঁ, অর্থাৎ ওবায়দুল কাদের সাহেবের একটা ধারণা ছিল যে লু আসছেন, হি ইজ কামিং উইথ এ মেসেজ, এবং এই মেসেজটা আমাদের জন্য ভালো না, উনি এটা বুঝতেন। এবং আমি যতটুকু জানি সরকারকে মিস্টার লু জানিয়ে এসেছেন যে আমরা একটি পদক্ষেপ নিতে যাচ্ছি। হয়তো ইন ডিটেল বলেননি, বাট সরকার আজ করতে পেরেছিলেন। কিন্তু সরকার যে কাজটি বারবার করেছে, সালমান এফ রহমান এবং সরকারের প্রতিনিধিরা আমেরিকা যখন ওনারা গেলেন, ব্রিটেনে যখন আসলেন, আপনি জানেন আপনার প্রোগ্রামে আমি বলেছি যে মানে ঋষি সোনাকের সাথে মিটিং এর বক্তব্যের বিষয়বস্তু নিয়ে ওনারা মিথ্যা তথ্য জাতিকে দিয়েছে, আমি বলেছি। এবং আনুষ্ঠানিকভাবে ব্রিটিশ গভর্নমেন্ট কিন্তু শেখ হাসিনাকে তখনও উনি যখন এখানে ব্রিটেনে আসলেন, ওনার সাথে কিন্তু কোনো ফর্মাল মিটিং করেন নাই। শেখ হাসিনার সাথে কিন্তু ব্রিটিশ গভর্নমেন্ট কোনো ফর্মাল মিটিং করেন নাই। উনি যখন আমেরিকা পূর্বে গিয়েছিলেন, আনুষ্ঠানিকভাবে আমেরিকান গভর্নমেন্ট ওনাকে রিসিভ করে নাই। এই কথাগুলো কিন্তু আমি স্পষ্ট করে বলেছি। কিন্তু ওনারা কিন্তু মিডিয়াতে কি বলেছে, না আমাদেরকে গ্রহণ করে নিয়েছে, শেখ হাসিনার মতো কোনো বিকল্প নেতা নাই, শেখ হাসিনাকে প্রশংসা করেছে। আরে আপনাদের সাথে তো কোনো আনুষ্ঠানিক মিটিং ব্রিটেন করলো না, আমেরিকা করলো না। আপনারা বারবার জনগণকে বিভ্রান্ত করার জন্য কিন্তু এই কথাগুলো বলছেন। দেখেন, ডে টু ডে বিজনেস এক জিনিস, আর আপনাদেরকে গণতান্ত্রিক শক্তি হিসাবে গ্রহণ করে নেওয়া সেটা কিন্তু ভিন্ন জিনিস। প্রেসিডেন্ট এরশাদ, সাবেক স্বৈরশাসক এরশাদ, তার সাথে ব্রিটেন সম্পর্ক ছিল না। উনি কি ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে ভিজিট করেন নাই? উনি করেছেন। ওনার সাথে মানে ডিপ্লোম্যাটিক রিলেশনশিপ ছিল বাংলাদেশের সাথে, এবং ইভেন সেনা শাসনের সময় কিন্তু থাকে। সেনা শাসক যারা ক্ষমতা আসে তাদের সাথেও কিন্তু ডিপ্লোম্যাটিক রিলেশনশিপ মেনটেন করতে হয়। এই যে আজকে মানে পুতিনের সাথে আমেরিকার মানে মানে আমি বলবো ইউক্রেন নিয়ে যে সমস্যাটি, এর মধ্য দিয়ে কিন্তু দুই রাষ্ট্র প্রধানের সাথে যোগাযোগ হয়, ডিপ্লোম্যাটিক মানে কমিউনিকেশনটা কিন্তু মেনটেন হয়। অর্থাৎ রাশিয়া আর আমেরিকা কিন্তু তাদের ডিপ্লোম্যাটিক রিলেশনশিপ মেনটেন করে, মানে রেড টেলিফোন লাইনে তাদের মেসেজ আদান প্রদান হয়। কলিমুল্লাহ সাহেব ডিপ্লোম্যাটিক ট্রেনিং নিয়েছেন, উনি জানেন। ডিপ্লোম্যাটিক এই কাজগুলো একটু সংক্ষেপ করবেন, আমি কলিমুল্লাহ সাহেব থেকে একটু শুনবো। ডিপ্লোম্যাটিক রিলেশনশিপ এক জিনিস, আর একটা হচ্ছে যে পলিটিক্যালি আপনাকে এন্ডোর্স করা আরেক জিনিস। তো আমি যে কথাটি মানে শেষ করছি যে আজিজ আহমদ ইজ নট দ্য লাস্ট পারসন, ইট ইজ জাস্ট স্টার্টিং।